গত কয়েকদিন ধরে গত কয়েক মাস ধরে চলা বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এক অশান্তির বিষবাষ্পে জ্বলছে গোটা বাংলাদেশ। একের পর এক আস্ফালন, ভারত বিদ্বেষী মনোভাব, একের পর এক হুঙ্কার। গোটা বিশ্বের দরবারে কার্যত নাক কাটলেও ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করতে তারা অন্তত থামছেন না, তাদের আস্ফালন বন্ধ হচ্ছে না। এবং এই নিয়ে তারা কলকাতা 7 সিস্টার্স দখলের ডাকও দিয়েছেন। এই হুঙ্কার সবাই দেখেছি আমরা, কিন্তু এরপরও দেখা গিয়েছে হাসির রোল গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। গোটা বিশ্বের দরবারে নাক কেটে গেলেও এখনো পর্যন্ত বাংলাদেশ মূলত যেখানে একের পর এক সোশ্যাল মিডিয়ায় মিমের রোল বয়ে গিয়েছে, কার্যত ঘরে বাইরে নাস্তানাবুদ হতে হচ্ছে ইউনূস প্রশাসনকে। আর এখানে প্রশ্ন উঠছে, এই পরিস্থিতির মধ্যে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা বাংলাদেশের। কারণ বাংলাদেশের কাছে এখন নয়া আতঙ্ক। কেন? একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে এক ভয়ঙ্কর সৈন্যদল। তারা কারা? তারা আরাকান আর্মি। আর এই আরাকান আর্মি যেভাবে এবং এই তাদের সীমানায় থাকা 271 কিলোমিটার ইতিমধ্যে দখল নিয়েছে, মংডু শহরের দখল নিয়েছে, কোথাও এবার চট্টগ্রামের দখল নিতে মরিয়া, এবং সেখানেই জানিয়ে বাংলাদেশের কাছে নয়া আতঙ্ক হচ্ছে না তো আরাকান আতঙ্ক। এই নিয়ে শুরু করবো আজকের সানডে এডিটোরিয়াল। এবং ইউনূসের এই আরাকান আতঙ্ক কেন বলছি? কারণ এটাই এখন ইউনূস সরকারের কাছে কার্যত চ্যালেঞ্জ। আরাকান আতঙ্কে ভুগছে এখন গোটা বাংলাদেশ, চট্টগ্রাম দখল নিতে মরিয়া আরাকান আর্মি। আর কোথাও এখান থেকেই মনে হচ্ছে না তো যে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে চট্টগ্রাম। 271 কিলোমিটার সীমান্ত আরাকানের দখলে চলে গিয়েছে। সীমান্তবর্তী টেকনাফ নদীর নিয়ন্ত্রণের পথে আরাকানরা ক্রমশ পিছু হচ্ছে মায়ানমারের জুন্টা ফৌজ। এদিকে আর রাখাইন রাজ্যের অধিকাংশ অঞ্চল আরাকান আর্মির দখলে। রাখাইনে এখনো প্রায় 6000 রোহিঙ্গার বসবাস। বাংলাদেশে ফের রোহিঙ্গা প্রবেশের একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। কারণ একদিকে ক্রমশ বাংলাদেশের কট্টরপন্থী নেতারা যারা মূলত হুঙ্কার দিয়ে যাচ্ছে, একের পর এক হুঙ্কার, কিন্তু ইউনূস সরকারের কাছে এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। কোথাও যেন নয়া এই আরাকান আতঙ্ক। ঘুম ছুটেছে ইউনূস সরকারের। এখান থেকে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস, এবং যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে আমরা দেখব প্রায় অন্তত শেখ হাসিনার সরকারের 5ই আগস্টে শেখ হাসিনার আওয়ামী লীগের সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকার গঠনের পথে হাঁটে বাংলাদেশ। এবং বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা সেই গণ আন্দোলন অভ্যুত্থান তৈরি করেছিলেন, যারা মূলত অন্তর্বর্তী সরকার গঠনে বিশেষ করে জোর দিয়েছিলেন, প্রত্যেকে চেয়েছিলেন যে খুব তাড়াতাড়ি দ্রুত ইউনূস সরকার একটা নির্বাচন করবে। কিন্তু না, নির্বাচন আয়োজনের কোনো লক্ষণ এখনো পর্যন্ত অন্তত ইউনূস সরকারের দেখা যায়নি। এখান থেকে প্রশ্ন উঠেছে, ইউনূস সরকার, এই অন্তর্বর্তী সরকার যার প্রধান, তিনি কি আদৌ নির্বাচন করাতে পারবেন? বা নির্বাচন করাতে এতদিনে তিনি পারলেন না কেন? এবং এরপর দেখা গেল আগুনে ঘৃতাহুতি পড়ল চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি। একের পর এক সনাতনী হিন্দুদের ওপর হামলা, একের পর এক জায়গায় যেখানে ঘর বাড়ি সব জ্বলছে, মন্দির সবকিছু। এবং এরই মধ্যে একাধিক যে চ্যালেঞ্জগুলো অন্তত ফেস করতে হচ্ছে ইউনূস সরকারকে, সেখান থেকে দাঁড়িয়ে এখন এই চট্টগ্রাম দখলের পথে ক্রমশ আরাকান আর্মি। ঘরে বাইরে এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে তারা, আজকে সানডে এডিটোরিয়ালে আমরা ঠিক এই নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কারণ কেন এই আরাকান আর্মি কারা? এই আরাকান আর্মি এখন ঘুম ছুটেছে বাংলাদেশের, অন্তত হ্যাঁ মুখে তারা বলুক বা না বলুক, কোথাও যেন মনে মনে একটু হলো ত্রস্ত বাংলাদেশের সেনারা। যতই বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা তারা হুঙ্কার দিক, তারা কলকাতা 7 সিস্টার্স দখলের কথা বলুক, তারা একের পর এক ভারত বিদ্বেষী মনোভাব ছড়াক, কিন্তু তারপর এখন নিজেদের সীমান্ত রক্ষায় এবং সেখানে যেন কোথাও তারা সিঁদুরে মেঘ দেখছেন। আমরা আজকে সানডে এডিটোরিয়াল এগিয়ে নিয়ে যাবো। আমাদের সঙ্গে প্রত্যেক অতিথিরা এই মুহূর্তে একেবারে রেডি রয়েছেন, উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে একে একে প্রত্যেকের সঙ্গে আলাপটা করাবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সৌমিক রাহা। সৌমিক, স্বাগত জানাই, সঙ্গে থাকুন আজকের আলোচনায়।
আসবো। এবং অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত আধিকারিক এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, স্বাগত জানাই আজকের আলোচনায়। নমস্কার, আসি আপনার কাছে, সঙ্গে থাকুন। আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ক্যাপ্টেন অমলেন্দু চৌধুরী, অমলেন্দু রায়চৌধুরী। অমলেন্দু বাবু, সঙ্গে থাকুন। নমস্কার, আলোচনায় আসছি। শুরুটা করব একেবারে ক্যাপ্টেন অমলেন্দু রায়চৌধুরীর কাছে গিয়ে একটু যাওয়ার চেষ্টা করব। অমলেন্দু বাবু, খুব স্বাভাবিকভাবে একটা বিষয়, একেবারে এই চট্টগ্রাম দখলের পথে আরাকানরা, তারা 271 কিলোমিটার রীতিমতো তারা অনেকটা এগিয়ে নিয়েছে। কোথাও কি সিঁদুরে মেঘ দেখছে বাংলাদেশ? এটা খুবই স্বাভাবিক এবং ওদের কোনো সময় একটা অঘটন ঘটলেও ঘটতে পারে। কারণ এখানে এই যদি আমরা দেখি যে আরাকান আর্মি এরা কারা, এরা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্মাবলম্বী এবং এরা বেসিক্যালি রাখাইন গ্রুপের লোক। এবং এরা একসময় এদের সঙ্গে ওখানকার মধ্যে হিন্দু মুসলিম দুটো সম্প্রদায়ের মধ্যেই বেশ ভালোই অসুবিধা হয়েছিল। কারণ ওখানে যেটা আছে, একটা আছে রাখাইন গ্রুপের যারা মুসলিম গ্রুপ একটা আছে এবং তাদের ইয়ে করে পাঠিয়েছিল ওটা, এবং তারা রিফিউজি হয়ে বাংলাদেশে এসে যেটা পড়েছে আর কি। এবং এই যে এদের মধ্যে এখন চেষ্টা করছে এরা আর একটা গ্রুপ তৈরি করবার জন্য, যেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে রাখাইন গ্রুপের মধ্যে, ওদের রাখাইন গ্রুপে আর একটা গ্রুপ যারা তৈরি করছে সেটা হচ্ছে রোহিঙ্গা সালভেশন আর্মি। এবং এই যে রোহিঙ্গা সালভেশন আর্মি যেটা করছে, এরা বেসিক্যালি মুসলিম গ্রুপ নিয়ে করছে। এটা বাংলাদেশ এবং পাকিস্তানের মদতে এরা চেষ্টা করছে। এবং এইটা চেষ্টা করে ওদের আশা যে এরা এই আরাকান আর্মির গ্রুপের সঙ্গে একটা কাউন্টার দেবে, কিন্তু সেটা কোনো মতেই সম্ভব হবে না। এবং এই যে রাখাইন গ্রুপের যে ইয়েরা রয়েছে আমাদের আরাকান আর্মি, এদের মধ্যে যেহেতু ম্যাক্সিমাম বুদ্ধিস্ট, এবং এরা একসময় এদের এগেনস্টে গিয়েছিল, এবং এরা এখন একটা এগিয়ে আসার চেষ্টা করছে। এবং এই নদীটা কমপ্লিট করে যদি এপাশে আসে, তো ন্যাচারালি এরা চট্টগ্রামের যারা চাকমা সম্প্রদায়ের যারা আছে তাদের একটা বিরাট বড় রিলিফ পাবে তারা। এই যে অত্যাচার গ্রুপ পরপর এরা সহ্য করে আসছে। এবং ওখানেও যে একটা গ্রুপ ওরা তৈরি করেছিল, যেটা নাম হচ্ছে আমাদের ওটার নামটা জেএসএস বলে ওরা আর কি, জেএসএস একটা গ্রুপ ওরা তৈরি করেছিল। এবং জেএসএস গ্রুপের মধ্যে যেটা আমাদের ইয়ে ছিলেন, কমান্ড করতেন এমএন লামরা বলে একজন। এবং এদের এই জনসংহতি সমিতি, এটা বলতো জেএসএস জনসংহতি সমিতি। এই জনসংহতি সমিতি যেটা আছে, তারা কিন্তু এদের মানে আমন্ত্রণ জানাবে যদি এরা আরাকান আর্মি যদি এগিয়ে আসে। এবং এখন যেটা দেখা যাচ্ছে, আরাকান আর্মি এই জনসংহতি সমিতি এরা যদি সব একসঙ্গে আসে, তাহলে এদের এই চট্টগ্রামটা যে একটা খুব ভালো পজিশনে বাংলাদেশে থাকবে, এটা আশা করা যায় না। এবং বাংলাদেশের এইটা একটা খুব বড় ধরনের একটা অশনি সংকেত, এই বিষয়ে বলতে কোনো দ্বিধা নেই। এবং এখানে যে তার উপরে যে অত্যাচার এরা চালিয়েছে আমাদের এই একদমই অবলম্বন